হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাইন্ড গেম। আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির সেকেন্ড পার্ট। ফার্স্ট ক্লাসে আমরা সিলেবাসটাকে পুরোটাকে দেখেছিলাম এবং সিলেবাস ডিসকাসের পরে আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করেছিলাম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস শুরু হচ্ছে। সেকেন্ড ক্লাসে আমরা দেখব আমাদের যেটা সংবিধান, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের ভারতীয় সংবিধান 26শে নভেম্বর 1949-এ অ্যাকসেপ্ট হয় এবং 26শে জানুয়ারি 1950 সালে অ্যাপ্লাই হয়, আমাদের ভারতে অ্যাপ্লাই হয়ে যায়। এই 26শে নভেম্বর যেহেতু অ্যাকসেপ্ট হয়েছিল আমাদের ভারতীয় সংবিধান, সে কারণেই 26শে নভেম্বর এই দিনটাকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে হিসাবে পালন করি। ওকে, এই দিনটাকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে হিসাবে পালন করি। ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে সেলিব্রেট করি এটাকে আমরা। 26শে জানুয়ারি 1950-এ আমাদের সংবিধান অ্যাপ্লিকেবল হয়, সে কারণেই এই 26শে জানুয়ারিকে আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করি। রিপাবলিক ডে, এই 26শে জানুয়ারি সংবিধান ভারতে অ্যাপ্লাইয়ের এর পিছনে কিছু কারণ আছে। কারণটা হচ্ছে 26শে জানুয়ারি 1930 সালে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করেছিল। আর এই 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করার জন্যই 26শে জানুয়ারিতে আমাদের সংবিধানটা ভারতে অ্যাপ্লাই হয়। এটা আমাদের রিসেন্ট ডাব্লিউবিসিএস কোশ্চিন এসেছিল, রিসেন্ট যেটা পরীক্ষা হলো সেখানে, যে 26শে জানুয়ারি কেন লাগু হয়, এদের কোশ্চিনটা হয়েছিল। তো 26শে নভেম্বরে অ্যাকসেপ্ট হলো আর 26শে জানুয়ারি 1950-এ অ্যাপ্লিকেবল হলো। এতদূর পর্যন্ত সংবিধান কিভাবে আসলো, এ পর্যন্ত আসতে তো পিছনে কিছু হিস্ট্রি আসে। সেই হিস্ট্রিগুলোকে আজকে আমরা পড়বো, যেটাকে আমরা বলি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারই কিছু ব্যাকগ্রাউন্ডের কিছু হিস্ট্রি আছে, সেগুলো আমরা পড়বো আজকে, যেটা আমরা পুরোপুরি ব্রিটিশ আমলের সাথে সম্পর্কযুক্ত। ফার্স্ট যদি আমরা দেখি, ফার্স্ট ইংরেজ, যার নাম ছিল জন মিন্ডেনাহাল, ফার্স্ট ইংরেজ যে আমাদের ইন্ডিয়াতে এসেছিল। ঘটনাটা হচ্ছে আমার 1599 সালে জন মিন্ডেনাহাল ফার্স্ট ব্রিটিশার আমাদের ইন্ডিয়াতে অ্যারাইভ হয়েছিলেন। সে সময় ইংল্যান্ডের, এক কথায় ব্রিটেনের রানী ছিলেন এলিজাবেথ টেইলর ফার্স্ট। সেই সময় যখন জন মিন্ডেনাহাল ভারতে আসেন, ব্যবসা করার জন্য যে গ্রুপটা আমাদের ভারতে এসেছিল, সেই গ্রুপটা পরিচিত ছিল মার্চেন্ট গ্রুপ নামে। এই গ্রুপ কি করে? এই গ্রুপ এলিজাবেথ টেইলর ফার্স্ট থেকে একটা চার্টার পেয়ে যায়, একটা সনদ পেয়ে যায়। কি সনদ? 31শে ডিসেম্বর 1600 সালের ঘটনা। এই মার্চেন্ট গ্রুপ এলিজাবেথ টেইলর ফার্স্টের কাছ থেকে চার্টার পেয়ে যায়, একটা সনদ পেয়ে যায়, যে চার্টারের দরুন মার্চেন্ট গ্রুপ 15 বছরের জন্য ট্রেড মনোপলি, একচেটিয়া ব্যবসা করার অধিকার পেয়ে যায় ফর 15 ইয়ার্স। ট্রেড মনোপলি 15 বছরের জন্য একচেটিয়া ব্যবসা করার জন্য অধিকার পেয়ে যায়। কোথায়? সেটা হচ্ছে আমার ইন্ডিয়া এবং সমস্ত পূর্বের দেশগুলোতে, ইস্ট কান্ট্রিজ। সাথে ইন্ডিয়া।
15 বছরের জন্য একচেটিয়া ব্যবসা করার অধিকার পেয়ে যায়। আর 31শে ডিসেম্বর 1600 সালেই প্রতিষ্ঠিত হয়ে যায় আমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে লন্ডনে আমার প্রতিষ্ঠিত হয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি 31শে ডিসেম্বর 1600 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট নেম কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল না। এর প্রথম নাম, ওদের যেটা ট্রেড যেটা লাইসেন্স ছিল, লাইসেন্স যে নেমটা ছিল সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ছিল না, সেটার নেম ছিল দ্য গভর্নর and the group of merchant of London trading to East Indies. এটা হচ্ছে পুরো কোম্পানির নাম। এটা কোশ্চিন বিগত সালে গ্রুপ ডির কোশ্চিন, এনটিপিসি কোশ্চিন এটা পাওয়া গেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট নেম কি ছিল, ওর ট্রেড লাইসেন্সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম কি ছিল, সেই নামটা হচ্ছে দ্য গভর্নর অ্যান্ড দ্য গ্রুপ অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয়, এর দুজন এন্টারপ্রেনিয়ার ছিল, দুজন মালিক ছিল। ফার্স্ট স্টেজে দুজন মালিক ছিল, যার মধ্যে প্রথমজন ছিল জন হোয়াইট, অ্যান্ড সেকেন্ড ছিল জর্জ হোয়াট, সরি এটা হবে জন ওয়াট অ্যান্ড জর্জ হোয়াইট। দুজন ব্যক্তি ছিলেন, এরা দুজন ছিল কি মালিক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম দুজন মালিক এন্টারপ্রেনিয়ার, জন ওয়াট অ্যান্ড জর্জ হোয়াইট। নেক্সট দেখি এখানে তাহলে আমি কী দেখলাম, যে জন মিন্ডেনাহাল প্রথম ছিল ইংরেজ, যে 1599 খ্রিস্টাব্দে ভারতে আসেন। সেই সময় ব্রিটেনের রানী ছিলেন এলিজাবেথ টেইলর ফার্স্ট, ব্রিটেনের রানী। এবং যে গ্রুপটি ব্যবসা করার জন্য ভারতে এসেছিলেন সেই গ্রুপটার নাম কি আমার মার্চেন্ট গ্রুপ। এই মার্চেন্ট গ্রুপই এলিজাবেথ টেইলর ফার্স্টের কাছ থেকে 31শে ডিসেম্বর 1600 সালে একটা চার্টার পেয়ে যায়। এই চার্টারের দরুন 15 বছরের জন্য ট্রেড মনোপলি আমাদের মার্চেন্ট গ্রুপটা পেয়ে যায়। একচেটিয়া ব্যবসা করার জন্য অধিকার পেয়ে যায় 15 বছরের জন্য। সেটা কোথায়? ইস্ট কান্ট্রিগুলোতে, তার মধ্যে ইন্ডিয়াও পড়ে আমার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে যায় 31শে ডিসেম্বর 1600 সালে, যেটা হচ্ছে লন্ডনে, যেটা আমরা সবাই জানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড লাইসেন্সে যে নাম ছিল সেই নামটা হচ্ছে দ্য গভর্নর অ্যান্ড দ্য গ্রুপ অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। দেন আমরা কি দেখলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুজন মালিক ছিল প্রথম অবস্থায়, একজন ছিল জন ওয়াট অ্যান্ড জর্জ হোয়াইট। নেক্সটে চলে যাই। কোম্পানির স্ট্রাকচার কেমন ছিল, স্ট্রাকচার গঠন কেমন ছিল, স্ট্রাকচার অফ কোম্পানি। আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেটা স্ট্রাকচার ছিল তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি কোড অফ প্রপরাইটার্স, কোড অফ প্রপরাইটার্স। কোড অফ প্রপরাইটার্স অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার কোড অফ ডিরেক্টর। কোড অফ প্রপরাইটার্স এটা সম্পূর্ণ ছিল আমাদের মালিকের সমূহ, এ গ্রুপ অফ এন্টারপ্রেনিয়ার, যেখানে আমার 25 মেম্বার ছিল। এটা আমার কি হবে, মালিকের সমূহ, সমস্ত মালিকের একটা সমূহ ছিল।
কোম্পানির মালিকের সঙ্গ হচ্ছে আমার 25 জন মেম্বার নিয়ে, যেটাকে আমরা বলি কোর্ট অফ প্রপারাইটার্স। কোর্ট অফ ডিরেক্টর, এখানে 3টে বডি ছিল। ফার্স্ট 1 নাম্বার বডি যেটা ছিল তাকে আমরা বলি গভর্নর, যেখানে একজন গভর্নর থাকবে। বি, একজন থাকবে ডেপুটি গভর্নর। একজন। সি, আদার্স ডিরেক্টর, 24 জন থাকবে আদার্স ডিরেক্টর। আদার্স ডিরেক্টর সেটা হচ্ছে আমার 24। এ হচ্ছে আমার কোম্পানির স্ট্রাকচার, যেখানে দুটো ভাগে ভাগ করলাম আমরা, কোর্ট অফ প্রপারাইটার্স অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টর। কোর্ট অফ প্রপারাইটার্স যেখানে 25 জন মেম্বার নিয়ে গঠিত হয়েছিল, সেটা পুরোপুরি মালিকের সমূহ ছিল। আর কোর্ট অফ ডিরেক্টর যেখানে 3টে বডি ছিল। ফার্স্ট হচ্ছে গভর্নর, যেখানে একজন গভর্নর থাকবে, একজন ডেপুটি গভর্নর অ্যান্ড 24 আদার্স ডিরেক্টর। এরপরে যদি আমি চলে যাই, দেখতে পাবো ঘটনাটা হচ্ছে আমার 1608-এর। 1608 এই সময় আমাদের মুঘল শাসক ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীরের দরবারে 1608 খ্রিস্টাব্দে একজন ইংরেজ, যার নাম ছিল ক্যাপ্টেন উইলিয়াম হকিংস। ক্যাপ্টেন উইলিয়াম হকিংস 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর দরবারেতে প্রথম আসে। সেই সময় ব্রিটেনের কিং ছিলেন, ব্রিটেনের রাজা ছিলেন জেমস ফার্স্ট। 1608-এ জাহাঙ্গীরের দরবারে কে আসলো? ক্যাপ্টেন উইলিয়াম হকিংস। এই ক্যাপ্টেন উইলিয়াম হকিংস এর দরুনই 3টে কাজ হলো। কি কি কাজ? এক হচ্ছে 1609-এ, নেক্সট 1613-তে, 1615-তে, নেক্সট 1626-এ। এই 3টি ইয়ারে গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়। কি কি কাজ? 15 বছরে যে ট্রেড মনোপলি ছিল আমাদের গ্রুপ অফ মার্চেন্টের কাছে, সেই ট্রেড মনোপলিটা এই 3 বছরেই বাড়িয়ে দেওয়া হলো, এক্সটেন্ড করে দেওয়া হলো। 1609-এ এক্সটেন্ড করা হলো 1615 পর্যন্ত, আবার 1615-তে এক্সটেন্ড করে 1626 পর্যন্ত, আবার 1626-এ আবার এক্সটেন্ড করে দেওয়া হয়। 3বার এক্সটেন্ড করা হয়। এক্সটেন্ডেড ট্রেড মনোপলি। এরপরে আমরা এটা প্রত্যেকেই জানি যে 1611 সালে ইংরেজরা প্রথম অস্থায়ী ফ্যাক্টরি প্রতিষ্ঠিত করে আমাদের মসুরিপট্টি নামে, যেটাকে আমরা বলি টেম্পোরারি ফ্যাক্টরি। কোথায়? সেটা হচ্ছে মসুলিপত্তনমে। মসুলিপত্তনমে প্রথম আমাদের 1611 খ্রিস্টাব্দে টেম্পোরারি ফ্যাক্টরি প্রতিষ্ঠিত করে। নেক্সট 1613-তে স্থায়ী ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়, যেটাকে আমরা বলি পার্মানেন্ট ফ্যাক্টরি। যেটা আমার করে হচ্ছে সুরাটে প্রথম আমার স্থায়ী ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়ে যায় 1613 খ্রিস্টাব্দে। 1615 সালের ঘটনা। 1615-র দিকে জাহাঙ্গীরের দরবারে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আরেকজন ইংরেজ আসেন, যার নাম হচ্ছে স্যার টমাস রো। এখানে আমি জাস্ট কি দেখলাম যে ইংরেজ তার প্রতিপত্ত কিভাবে বিস্তার করছে সেগুলোই দেখছি, যে ধীরে ধীরে ইংরেজ আসলো, ইংরেজ কোম্পানি প্রতিষ্ঠিত করলো, ট্রেড মনোপলি পেল, ভারতে স্থায়ী ফ্যাক্টরি প্রতিষ্ঠিত করলো। কিন্তু নির্ণায়ক যুদ্ধ যেটা আমরা জানি সেটা হচ্ছে 1764 সালে বক্সারের যুদ্ধ, এবং তার আগে একটা যুদ্ধ হয়েছিল যেটা হচ্ছে আমার পলাশির যুদ্ধ। তার আগে একটা ঘটনা হচ্ছে আমার 1726-এর ঘটনা। 1726-এ কি হয়েছিল?
1726-এ ইংরেজরা কি পেয়ে গেল? বাংলার সনদ পেয়ে গেল। বাংলার সনদ। এই বাংলার সনদ পাওয়ার পরেই 1726-এ এই সনদের দরুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু পাওয়ার পেয়ে গেল। কি পাওয়ার? এই সনদের দরুনই ইংরেজের 3টে প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হলো। একটাকে আমরা বলি বেঙ্গল প্রেসিডেন্সি, 2 নম্বর আমরা কি বলি? বেঙ্গল, এটাকে আবার বলা হয় কলকাতা প্রেসিডেন্সি। কলকাতা প্রেসিডেন্সি, কলকাতা, দেন বোম্বে, নেক্সট মাদ্রাস। এই 3টে জায়গাতে 3টে প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয়ে গেল 1726-এর বাংলা সনদ পাওয়ার পরে। এই সনদের দরুনই এই 3টে প্রেসিডেন্সিতেই একটা কোর্ট প্রতিষ্ঠিত হলো, যাকে আমরা বলি মেয়র কোর্ট। মেয়র কোর্ট। এই মেয়র কোর্টের কাছে কিছু স্পেশাল পাওয়ার দিয়ে দেওয়া হলো। পাওয়ারটা কি? এরা ল বানাতে পারবে, টু মেক ল। এরা আইন বানাতে পারবে, স্পেশাল পাওয়ার পেয়ে গেল। তাহলে কি হলো? 1726-এ বাংলা সনদ পাওয়ার পরে কলকাতা প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি আর মাদ্রাস প্রেসিডেন্সি, 3টা প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হলো এবং সেখানে কি হলো? মেয়র কোর্ট প্রতিষ্ঠিত হলো। মেয়র কোর্টের স্পেশাল পাওয়ার কি হবে? ল বানাতে পারবে। ওকে। আর কি হলো? এই সনদের দরুন কোম্পানি এক্সট্রা একটা পাওয়ার পেয়ে গেল, সেটা হচ্ছে আমার বাংলাতে ফ্রি অফ ট্যাক্সে বিজনেস করবে। ফ্রি অফ ট্যাক্স, ট্যাক্স ছাড়াই বিজনেস করবে। ধীরে ধীরে আধিপত্য এইভাবে করে ইংরেজের বাড়তে শুরু করলো। এরপরে নেক্সট যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমার 1757 সালের ঘটনা। এই 1757 সাল আমাদের ইতিহাসে সব থেকে ছোট যুদ্ধ নামে পরিচিত। 1757 সাল, যেটা হচ্ছে আমার পলাশী যুদ্ধ, ব্যাটেল অফ পলাশী, যাকে আমরা বলে থাকি ব্যাটেল অফ পলাশী। 1757 সাল, ব্যাটেল অফ পলাশী। যুদ্ধ কার কার মধ্যে হয়? একদিকে ছিল রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিল গভর্নর অফ বেঙ্গল। গভর্নর অফ বেঙ্গল, বাংলার গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। আর বিপরীত পক্ষে ছিল আমাদের সিরাজ উদ্দৌলা। সিরাজ উদ্দৌলা। সিরাজ উদ্দৌলার পক্ষ থেকে 2জন সেনাপতি ছিলেন। একজন ছিলেন মীর জাফর আর আরেকজন ছিলেন রায়দুল্লভ। রায়দুল্লভ, মীর জাফর অ্যাকচুয়ালি এই মীর জাফর ছিলেন। এ কী করেছিলেন? বিশ্বাসঘাতকতা করেছিলেন। মীর জাফর আদৌ মীর জাফর ছিল, থাকবে, এবং এটা চিরকালই মীর জাফর নামটা আমাদের ভারতে কলঙ্কিত। মীর জাফর নাম কারো রাখাই উচিত না। তাহলে রবার্ট ক্লাইভ ছিল একদিকে, একদিকে ছিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা 2জন সেনাপতি, মীর জাফর আর রায়দুল্লভ। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন, যার দরুন রবার্ট ক্লাইভ কী হয়? জিতে যায়, আর সিরাজউদ্দৌলা হেরে যায়। এভাবে করে কি হয়? ইংরেজের ডোমিনেন্স বাংলাতে কিন্তু বাড়তে শুরু করে। নির্ণায়ক যুদ্ধ তো এর পরেই আসে। 1757 সালে কিছুটা ডোমিনেন্স বাড়লেও কিন্তু নির্ণায়ক যুদ্ধ যেটা আমরা জানি থাকি, সেটা হচ্ছে 1764 সালের ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ। ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ 1764 সালের ঘটনা। যুদ্ধ কার কার মধ্যে হয়? ইংরেজ ত্রিশক্তি বাহিনীর সাথে যুদ্ধ করে। একদিকে ছিল ত্রিশক্তি। ত্রিশক্তি কে কে ছিল? সেই সময় আমাদের মুঘল সম্রাট ছিল শাহ আলম সেকেন্ড। এর সাথেই সাপোর্ট করেছিলেন মীর কাসিম। মীর কাসিম যে ছিল বাংলার নবাব।
নবাব অফ বেঙ্গল, বাংলার নবাব ছিলেন। 3 নম্বর ছিলেন আমাদের সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলা এই ছিল অবধের নবাব, নবাব অফ অবধ। ইংরেজের তরফ থেকে যে নেতৃত্ব করছিলেন তার নাম ছিল হেক্টর মুনরো। হেক্টর মুনরো। একদিকে আমার হেক্টর মুনরো আর একদিকে আমার ত্রিশক্তি। হেক্টর মুনরো কি করলো, এই ত্রিশক্তিকে হারিয়ে দিল, আর হেক্টর মুনরো কি হলো, জিতে গেল। এতে কি হলো, ব্রিটিশের যে প্রাধান্য, ইংরেজের প্রাধান্য, ডোমিনেন্স বাংলাতে আরও বেড়ে গেল। কারণ আমাদের সে সময় শক্তিশালী রাজা শাহ আলম দ্বিতীয়, মুঘল সম্রাট, সে হেরে গেল। ব্রিটিশকে থামানোর জন্য আর কেউ থাকলো না। বাধ্য হয়ে শাহ আলম দ্বিতীয় হেক্টর মুনরোর সাথে চুক্তি করতে বাধ্য হলেন, যেটাকে আমরা জানি ট্রিটি অফ এলাহাবাদ, এলাহাবাদের সন্ধি। ঘটনা হচ্ছে আমার 1765 ঘটনা। 1765-তে সাইন হয় ট্রিটি অফ এলাহাবাদ। ট্রিটি অফ এলাহাবাদ। এলাহাবাদের প্রেজেন্ট নেম প্রয়াগরাজ। প্রথমে কিন্তু প্রয়াগরাজ নাম ছিল, মুঘল সম্রাট সেটাকে চেঞ্জ করে এলাহাবাদ করেছিলেন। প্রেজেন্ট টাইমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদ নামকে আবার প্রয়াগরাজে কনভার্ট করে দিয়েছেন। ওকে, প্রয়াগরাজ এটা প্রেজেন্ট নেম এলাহাবাদের। ট্রিটি অফ এলাহাবাদে কি হয়, এই সন্ধির দরুন ব্রিটিশের কাছে কিছু পাওয়ার চলে আসে। কি পাওয়ার? বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, এই 3টি জায়গার রেভিনিউ কালেক্ট করার পাওয়ার চলে আসে, খাজনা কালেক্ট করার পাওয়ারটা চলে আসে। রেভিনিউ জেনারেট করবে এখান থেকে কি হয়, রেভিনিউ কালেক্ট করার পাওয়ার চলে আসে। রেভিনিউ কালেক্ট, এখান থেকে খাজনা ডিরেক্ট আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তুলবে। ধীরে ধীরে এভাবে করে প্রতিপত্তি বাড়তে থাকে। এরপরে দেখি 1765 থেকে 1772 এই সময় বাংলার গভর্নর ছিলেন আমাদের রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ 1765 থেকে 1772 পর্যন্ত বাংলাতে দ্বৈত শাসন লাগু করে, যাকে আমরা বলি ডায়ার্চি। দ্বৈত শাসন জিনিসটা কি ছিল? দ্বৈত শাসন অনুযায়ী বাংলার মানুষকে এখন ডবল ট্যাক্স পে করতে হবে। একটি ট্যাক্স পাবে হচ্ছে, তার মধ্যে 1 ভাগ পাবে হচ্ছে আমাদের কোম্পানি, আর আরেক ভাগ পাবে সেখানকার লোকাল রুলার, এবং সেই লোকাল রুলারের কাছ থেকে আবার 81% কোম্পানি পাবে। কিভাবে সিস্টেমটা হবে? একদিকে থাকবে কোম্পানি, একদিকে আমার লোকাল রুলার। সে সময় লোকাল যে রুলার ছিলেন তার নাম হচ্ছে রায়দুল্লভ, আর এদিকে কোম্পানি ছিল আমাদের, কোম্পানি থেকে কে ছিল আমাদের? রবার্ট ক্লাইভ না লিখে এখানে আমি কোম্পানি লিখে দিলাম। কোম্পানি রায়দুল্লভ যে ট্যাক্সটা পাবে, এখান থেকে আবার 81% ট্যাক্স কোম্পানি পাবে। এতে কি হয়, বাংলার মানুষ ডবল ট্যাক্স দিতে গিয়ে ভিখারিতে পরিণত হয়ে যায়। পুরো লুট চলে বাংলাতে। এখানে যদি আমি দেখি 65 থেকে 72 পর্যন্ত আমার 7 বছর হচ্ছে, 7 ইয়ার। আর এই 7 ইয়ার এই ডায়ার্চি ব্যবস্থার মাধ্যমে কি হয়, বাংলাতে লুট চলে।
সেই জন্য এই শাসনকালকে বলা হয় লুট অফ বেঙ্গল। লুট অফ বেঙ্গল। যে বাংলা আমার একসময় ধনী ছিল 7 বছরে ভিখিরি বানিয়ে দেওয়া হয়। পুরোপুরি অর্থনীতি ভেঙে যায় বাংলার। এভাবে করে কি হয়, আমাদের ইংরেজের প্রতিপত্তি কিন্তু বাংলাতে বাড়তে শুরু করে। রবার্ট ক্লাইভের সময় কোম্পানিতে যে সমস্ত অফিসাররা ছিলেন সেগুলো সব ভ্রষ্টাচারে ভরে যায়, এবং এই ভ্রষ্টাচার দূর করার জন্যই ব্রিটেন পার্লামেন্ট কি করে, রবার্ট ক্লাইভকে হটিয়ে দিয়ে সেখানে নতুন একজন গভর্নর অ্যাপয়েন্ট করে, যার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং। এরপরেই 1772 অ্যাপয়েন্ট হয় আমাদের ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং 1772 সালে অ্যাপয়েন্ট হয়ে এই কি করলো, আমাদের ডায়ার্চি ব্যবস্থাটাকে অ্যাবোলাইজ করলো, মানে ডায়ার্চি ব্যবস্থাটাকে সমাপ্ত করে দিল। অ্যাবোলাইজড ডায়ার্চি সিস্টেম। ডায়ার্চি সিস্টেমকে অ্যাবোলাইজ করে দেওয়া হলো 1772 সালে। এরপরে আমাদের কোম্পানির রুল শুরু হবে 1773 সালে। 1773 থেকে, যেটা আমরা প্রথম সিলেবাসে লিখেছিলাম যে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটাকে আমরা দুটো ফেজে পড়ি। ফার্স্ট ফেজকে আমরা বলি কোম্পানি রুল, যেটা 1773 থেকে 1857। আমরা কিন্তু 1772 পর্যন্ত পৌঁছে গেছি, যেটা হচ্ছে ওয়ারেন হেস্টিং। নেক্সট ভিডিওতে আমরা কোম্পানি রুলকে কমপ্লিট করব, যেটা 1773 থেকে 1857 সাল পর্যন্ত পড়বো, যেখানে আমরা বিভিন্ন চার্টার অ্যাক্ট সম্পর্কে পড়ব, যেখানে আমরা রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে পড়ব, পিটস অ্যাক্ট সম্পর্কে পড়ব। ওকে, বাই বাই।